আসসালামু আলাইকুম। ভয়ানক এক শয়তানের ধোঁকায় পড়ে এক ইমামের পরিবার হয়ে পড়ে অভিশপ্ত, যার ফলে তাদের পিছে পড়ে যায় এক ভয়ানক শয়তান জিন, যার উদ্দেশ্য একটাই, পুরো পরিবারের ঈমান নষ্ট করে তাদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা। শেষ পর্যন্ত সেই কাজে সফল হবে কি, নাকি ইমাম কোনোভাবে নিজের পরিবারকে রক্ষা করতে সক্ষম হবে? এই ব্যাপারে জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যা ইন্দোনেশিয়ায় ঘটা একটা সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি করা হয়েছে। তো চলুন সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই হরর গল্পের কাহিনী জানা যাক। গল্পের শুরুতে আমরা জেলে একজন লোককে দেখতে পাই। লোকটির নাম ছিল আহমেদ। লোকটি এখানে ফজরের রক্তের জন্য অপেক্ষা করছিল। ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাই সে খুব মনোযোগ দিয়ে নামাজ আদায় করে। জেলে থাকতেও আল্লাহর প্রতি ভক্তি তার যেন এক বিন্দুও কমেনি। এরই মাঝে একজন এসে খবর দেয় যে তার সাথে কেউ যেন দেখা করতে এসেছে, যা শুনে আহমেদ একটু খুশি হয়ে যায়। দৃশ্য চলে যায় 7 মাস পূর্বে। আমরা জানতে পারি আহমেদের সাথে কি ঘটেছিল, কেন সে আজ জেলে। প্রতিদিনের মতো ফজরের রক্তে ঘুম থেকে উঠেই সবার আগে সে নিজের পরিবারের সকলের ঘুম ভাঙাতো। 2 মেয়ে এবং স্ত্রীকে জাগিয়ে নামাজের জন্য উঠিয়ে দিয়ে সে চলে যেত মসজিদে। মূলত আহমেদ একটা মসজিদের একজন ইমাম ছিল। প্রতি ওয়াক্তের নামাজ শেষে সে সকলের জন্য খুতবা পাঠ করত, যে খুতবা মানুষদেরকে সাহায্য করত ঈমানের পথে নিজেকে ধরে রাখতে। আর এরপর সে প্রতিদিন সকালে তার পরিবারের সাথে মিলে নাস্তা করত, যেখানে আজ সকালে নাস্তার জন্য তেমন ভালো খাবার কিছু ছিল না। আর এই ব্যাপারটা নিয়ে তার স্ত্রী সিরির ভীষণ মন খারাপ ছিল। আসলে তাদের আর্থিকভাবে কিছু সমস্যা যাচ্ছিল, যে কারণে তারা ভালো খাবার নিজেদের 2 মেয়েকে প্রোভাইড করতে পারছিল না। তাদের বড় মেয়ের নাম ছিল নাইলা এবং ছোট মেয়ের নাম ছিল ইয়াসমিন। তবে খাবার দেখে তারা মন খারাপ করে না, বরং বাবার শেখানো রীতি অনুযায়ী তারা আলহামদুলিল্লাহ বলে এবং আল্লাহর কাছে শুকর আদায় করে যে তারা খাবার জন্য কিছু পেয়েছে। আমরা বুঝতে পারি আহমেদ তার পুরো পরিবারকে খুব সুন্দর শিক্ষা দিয়ে বড় করছিল। তার 2টো মেয়েও ছিল বেশ নরম ভদ্র স্বভাবের। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওই গ্রামেরই একটা গুদাম ঘরের দৃশ্য দেখতে পাই, যেখানে রানী নামক একজন মেয়েকে বেঁধে রাখা হয়েছিল। তার মা গিয়েছিল তাকে খাবার দিতে। রানী তখন তাকে দেখে কাঁদতে আরম্ভ করে এবং তার মাকে বলতে থাকে যে তার কি দোষ, তাকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে। তার মাও তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে একটু সময় সবুর করতে। তার বাবা গিয়েছে সাহায্য আনতে। রানী আবারও তার দোষের কথা বললে তার মা তাকে বলে তার কোনো দোষ নেই, কোনো এক শয়তান তাকে কবজা করে রেখেছে। একথা বলতেই রানী বলে তার ভীষণ কষ্ট হচ্ছে। তখন তার মা তার হাতের বাঁধন খুলতে চলে যায়। এক হাতের বাঁধন খোলা মাত্রই জিনের আসল রূপ তার সামনে বেরিয়ে আসে, যে কিনা তার মাকে জিজ্ঞাসা করে সে থেমে গেল কেন। যা শুনে রানীর মা ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তবে সে পালাতে পারে না, ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ওই সময় তার হাত থেকে চাবিটি পড়ে গিয়েছিল তার মেয়ের কাছে, যে চাবি দিয়ে তার পা কাঠের লকের সাথে আটকানো ছিল, যেটা থেকে মুক্ত করে নেয় রানী নিজেকে। এবার ওই জিন পুরোপুরিভাবে মুক্ত হয়ে গিয়েছিল, তাই তো সে এবার ভয়ানকভাবে হাসতে হাসতে হামলা করে তার মায়ের উপর। সৌভাগ্যবশত ততক্ষণে আহমেদকে নিয়ে তার বাবা সেখানে চলে এসেছিল। রানীর মায়ের চিৎকার শুনে তারা কোনো মতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় রানীর মা আহত হয়ে পড়েছে। রানীর সাথে সাথে হামলে পড়ে আহমেদের উপর। আহমেদ প্রথমে রানীকে আটকে রেখে তার বাবা মাকে বেরিয়ে যেতে বলে, আর এরপর সে রানীকে কাবু করার চেষ্টা করতে থাকে। তবে ওই জিনকে কিছুতেই কাবু করা যাচ্ছিল না। আহমেদ রুকিয়ার সম্পূর্ণ পদ্ধতি জানত, যার সাহায্যে সে প্রথমে রানীকে একটা স্থানে আটকে নেয়, আর এরপর তার মাথায় হাত রেখে রুকিয়া করতে আরম্ভ করে, যার ফলে তার মাথা থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং এক পর্যায়ে ওই জিন রানীর শরীর ছেড়ে দিতে বাধ্য হয়। এবার রানী পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে গিয়েছিল। সে তার মায়ের সাথে ভেতরে বসেছিল, যেখানে তার বাবা আহমেদের সাথে আলাদাভাবে কথা বলে এবং তার পরিবারকে এইভাবে সাহায্য করার জন্য সে আহমেদকে ধন্যবাদ জানায়। সেই সাথে ধন্যবাদ স্বরূপ সে আহমেদকে কিছু টাকাও দিতে চায়। তবে আহমেদ রুকিয়া ফ্রিতে করত, কোনোভাবে কোনো রুকিয়ার হাদিয়া নেওয়া উচিত না, এই ব্যাপারটা সে খুব মনে প্রাণে বিশ্বাস করত।
তাই তো এত অভাব থাকার পরও সেই টাকা নিতে অস্বীকৃতি জানায় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে ধন্যবাদ জানিয়ে। রানী সুস্থ হয়, তার বাবা মা ভীষণ খুশি ছিল। এখন অন্যদিকে আমরা আহমেদের স্ত্রী সিরিকে দেখতে পাই, যে কিনা একটা পোশাকের দোকান চালাতো। তবে তার এই দোকানের বিক্রিও বেশ খারাপ চলছিল, তার ব্যবসায় মন্দা চলছিল, যে ব্যাপারটা নিয়ে সে অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিল। এখন ওই দিন সন্ধ্যায় আহমেদ কিছু খাবার নিয়ে বাড়িতে ফেরে, যেখানে সিরি দেখতে পায় আহমেদের শার্ট ছেঁড়া। সে বুঝতে পারে আহমেদ আবারও রুকিয়া পারফর্ম করেছে, তবে তার হাতে সামান্য খাবার, এর মানে সে আবারও টাকা নেয়নি। আহমেদের এই উদারতার ব্যাপারটা নিয়ে সিরি একদমই খুশি ছিল না। যে ব্যাপারটা বুঝতে পেরে আহমেদ তাকে বোঝায় যে রুকিয়া অনেক স্পেশাল একটা পাওয়ার। আল্লাহ তাকে এই রুকিয়ার মাধ্যমে মানুষের সেবা করার তৌফিক দান করেছে, তাই সে এর মাধ্যমে টাকা উপার্জন করতে চায় না। তখন সিরি তাদের ব্যবসার খারাপ অবস্থার কথা জানায়। সেই সাথে এটাও বলে যে নাইলা খুব শীঘ্রই কলেজে উঠবে, ইয়াসমিনও হাই স্কুলে উঠতে চলেছে। এখনই তাদের খাবারেই সংকট দেখা দিয়েছে, আর পরবর্তীতে তো খরচ আরও বাড়বে, তখন তারা কি করবে? আহমেদ তাকে এত চিন্তা করতে নিষেধ করে এবং মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে বলে। সিরিও এটা মেনে নেয়। তারা চারজন একসাথে শুকরিয়া আদায় করে খাবার খেয়ে নেয়। এখন পরদিনকার দৃশ্য আমরা দেখতে পাই। নাইলা স্কুলে একা একা বসেছিল, তখনই তার সাথে কথা বলার জন্য আমরা একজন ছেলেকে তার কাছে আসতে দেখতে পাই, যার নাম ছিল ফারহান। ফারহান পুরো স্কুলের মধ্যে বেশ জনপ্রিয় ছিল, তাকে অনেক মেয়েরাই পছন্দ করত। তবে ফারহানের আগ্রহ ছিল নাইলার প্রতি। সে নাইলাকে প্রায়ই তার সাথে বাইকে করে বাড়িতে যাওয়ার কথা বলতো, তবে নাইলা কখনোই রাজি হয়নি। নাইলার মতে সে তার মাহরাম না, তাই সে তার বাইকে উঠতে চায় না। ফারহান তাকে তবুও রিকোয়েস্ট করতে থাকে যে একটা দিন তার সাথে যাওয়ার জন্য, তবে নাইলা রাজি হয় না এবং সেখান থেকে উঠে ভেতরে চলে যেতে চায়। আর এই তাড়াহুড়াতে ক্লাসরুমে তার সাথে ধাক্কা লাগে সিন্তা নামের একজন মেয়ের। সিন্তা মূলত ফারহানকে পছন্দ করত, আর এই কারণে সে নাইলাকে আগে থেকেই অপছন্দ করত। এর উপর আবার নাইলার ধাক্কা লাগার কারণে তার আইফোনটি নিচে পড়ে তার গ্লাস ভেঙে গিয়েছিল, যে ব্যাপারটা নিয়ে সে অনেক বেশি রেগে যায় নাইলার প্রতি। নাইলা তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, তবে সিন্তা তাকে একদমই মাফ করে না। সে বলে তার ফোনের স্ক্রিন ঠিক করে দিতে হবে, তা না হলে সে পুলিশের কাছে যাবে। ফলে নাইলা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ওই ফোনটি এনে বাড়িতে আহমেদকে দেখায়, ফলে আহমেদ এবং সিরিও অনেক চিন্তিত হয়ে পড়ে। নাইলা তো কাঁদতে থাকে এবং তার বাবা মার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। আমরা এখানে জানতে পারি সিন্তা পরে গিয়ে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছে। সেই স্ক্রিন রিপেয়ার চায় না, বরং সে এই ফোনটি রিপ্লেস করে দিতে বলেছে, যার জন্য বেশ টাকার প্রয়োজন। ফলে তারা বুঝতে পারছিল না যে তারা কি বলবে। এরই মাঝে ছোট মেয়ে ইয়াসমিন চলে আসে স্কুলের ওয়ার্নিং লেটার নিয়ে। তার পরীক্ষার ফি এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সে এমনিতেই ফাইনাল ইয়ারে, তাই স্কুল থেকে ওয়ার্নিং লেটার পাঠানো হয়েছে। এখনই যদি তার পরীক্ষার ফি পরিশোধ করা না হয় তাহলে তাকে এক্সামে বসতে দেওয়া হবে না। ফলে তার বাবা মা তাকে নিয়েও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে সিরির অনেক চিন্তা হচ্ছিল, যেটা দেখে আহমেদ তাকে আবারও সান্ত্বনা দেয় এবং বলে আল্লাহ কোনো না কোনো উপায় ঠিকই বের করবে। রাতের বেলাও তারা এই নিয়েই কথা বলছিল। সিরি ভাবছিল যে সে লোন নিবে, তবে আহমেদ তাকে এতে নিষেধ করে, কেননা লোনের টাকা তারা পরিশোধ করার মতো সিচুয়েশনে নাই। এজন্য লোন নিলে তারা আরো বড় বিপদে পড়তে পারে। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। এমন সময় দরজায় নক হয়। দেখা যায় রানীর বাবা এসেছে, তার সাথে ছিল তার বস তিমুর। তিমুর এই এলাকার বেশ ধনী ব্যক্তি ছিল। তাকে এইভাবে এত রাতে নিজের বাড়িতে দেখে আহমেদ বেশ অবাক হয়। তখন তিমুর বলে তার মেয়েকে সাহায্য করতে। আহমেদও দেরি না করে ওই রাতেই তাদের সাথে তার বাড়িতে চলে যায়। সেখানে বাড়ির বাইরে যেতেই ভেতর থেকে হুঙ্কারের আওয়াজ শোনা যায়। এই ভয়ঙ্কর জিনটি অনেকদিন ধরেই তিমুরের মেয়েকে আসর করে রেখেছে। ইতিমধ্যেই অনেক ওস্তাদরা চেষ্টা করেছে তাকে ঠিক করার, তবে তারা সফল হয়নি। তাই তিমুরের শেষ ভরসাই ছিল আহমেদ। আহমেদ রত্নার রুমে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে। বাকিরা ভেতরে ঢুকতে সাহস পর্যন্ত পায় না। দেখা যায় রত্না তো দেওয়ালের কর্নারে সিলিংয়ের সাথে ঝুলে আছে। সেখান থেকেই সে চোখের ইশারায় দরজা বন্ধ করে দেয়, যার ফলে আহমেদ একাই ভেতরে আটকা পড়ে যায়। দেখা যায় এই শয়তান তো আহমেদের নাম পর্যন্ত জানত। সে ভয়ানকভাবে আহমেদকে উল্টোপাল্টা কথা বলছিল। সে আহমেদের উপর আক্রমণ পর্যন্ত করে। আহমেদ তার রুকিয়ার পদ্ধতি অনুযায়ী তাকে ছুঁড়ে ফেলে দেয়।
তখন ওই জিন বলে এই মেয়েটি তার। আহমেদ যেন তার পথের বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে সে পস্তাবে। তবে আহমেদ পিছু পা হয় না, যার ফলে এবার ওই জিন আহমেদের উপর চড়ে বসে। আহমেদ কোনো মতে তাকে নিচে নামায়। ওই সময় ঘরের দরজা খুলে ভেতরে চলে আসে রত্নার বাবা মা। রানীর বাবা এবং তিমুর মিলে রত্নাকে আটকে ধরে। রত্নার ভেতরকার জিন এবার আহমেদকে সাবধান করে বলে যে সে তাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিবে। সেই সাথে সে তিমুরকে নিজের করা কোনো একটা প্রমিসের কথা মনে করিয়ে দেয়, যেটা ঠিকই ওই জিন নিজের করে নিবে। তিমুর তখন চিৎকার করে ওঠে এবং আহমেদও দোয়া পড়তে থাকে, যার ফলে এবার ওই জিন শান্ত হয়ে যায়। কিছু সময়ের মধ্যে সে আবারও উঠে বসে এবং আহমেদকে বলে সে তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবে, তার পরিবারকেও ছাড়বে না। আর এরপর রত্না সেন্সলেস হয়ে যায়। তার ভেতরকার জিন বেরিয়ে গিয়েছিল, যা দেখে তার বাবা মা ভীষণ খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। রত্নাও কাঁদো কাঁদো চোখে তাকিয়ে থাকে আহমেদের দিকে। এখন এই ঘটনার পর আহমেদ তিমুরের সাথে কথা বলতে বসে, যেখানে সে তিমুরের কাছে জিজ্ঞাসা করে জিন কিসের ডিলের কথা বলছিল। তিমুর বলে যে জিন আসলে তাদেরকে মিসলিড করছিল, হতে পারে শয়তানের ধোঁকা ছিল এটা। তখন আহমেদ তাকে মনে করিয়ে দেয় যে তাদেরকে কখনোই শয়তানের ধোঁকায় পা দেওয়া উচিত না, পথভ্রষ্ট হওয়া উচিত না। এইসব কথা বলে সে যখন চলে যাবে তখন তিমুর তাকে 1 বান্ডিল টাকা দিতে চায়। এত প্রয়োজনীয়তা থাকার পরও এতগুলো টাকা দেখেও আহমেদের একদমই লোভ জাগে না। সে আবারও একই কথা বলে যে সে রুকিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য করে, টাকা ইনকামের জন্য না। ওই রাতেও খালি হাতে বাড়িতে ফিরতে দেখে সিরি এবার অনেক বেশি রেগে গিয়েছিল আহমেদের উপর। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে রুকিয়া করে টাকা ইনকাম করা কোনো খারাপ কিছু না, এটা তো সৎ পথে থেকে সে টাকা ইনকাম করছে, আর এখন তো তাদের প্রয়োজন। এইবার অন্তত পক্ষে সে টাকাটা নিতে পারত। তবে আহমেদের মতে তারা যদি বিনা স্বার্থে প্রয়োজনের সময় কারোর সাহায্য করে, তাহলে নিজেদের প্রয়োজনের সময়ও আল্লাহ তাদেরকে সাহায্য করবে। সিরির মতে আল্লাহ অলরেডি তাদেরকে সাহায্য করেছিল, যে সুযোগ আহমেদ দূরে ঠেলে দিয়েছে। আহমেদ তার কথায় খুব একটা প্রভাবিত হয় না। সিরি বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। এই ঘটনার কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। ফজরের আজানের সময় আহমেদ মসজিদে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন সিরি তাকে জানায় গতকাল দোকান বন্ধ করার সময় সিন্তার মা তার দোকানে এসেছিল এবং ফোনটা ঠিক করার জন্য সে তাকে মাত্র 1 সপ্তাহের সময় দিয়ে গিয়েছে। আহমেদ বলে সে কিছু নতুন স্টুডেন্ট নিয়ে কোরআন শেখাচ্ছে, তাদেরকে কোরআন পড়িয়ে সে কিছু টাকা পাবে। তবে এই টাকা দিয়ে শুধুমাত্র ইয়াসমিনের স্কুলের ফি দেওয়া যাবে। নাইলার ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল সিরি, তাই সে কাঁদতে থাকে। আহমেদ তাকে ভরসা রাখতে বলে আল্লাহর পরিকল্পনার উপর। হতে পারে আল্লাহ তাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। কথা বলে সে নাইলা এবং ইয়াসমিনকে নিয়ে বেরিয়ে পড়ে। এখানে আমরা একটা খুতবা শুনতে পাই, যেখানে একবার শয়তানরা ইবলিসের কাছে একটা প্রশ্ন করেছিল যে একটা ইমানদার পরিবারকে কিভাবে ধ্বংস করা যাবে। প্রতি উত্তরে ইবলিস বলে একটা মুসলিম পরিবারের সব থেকে স্ট্রং এবং একই সাথে সব থেকে উইক মেম্বার হচ্ছে মা। একবার যদি কোনোভাবে কোনো মায়ের ইমান দুর্বল করে দেওয়া যায়, তাহলে ওই পরিবারকে ধ্বংস করা সব থেকে সহজ। আর এমন কিছুই হচ্ছিল আহমেদের অগোচরে তার পরিবারের সাথে। আমরা দেখতে পাচ্ছিলাম অভাবের কারণে সিরির ইমান দুর্বল হয়ে এসেছে। সে এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে সে নিজের মায়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা ভাবছিল। তবে এরকম কিছু করার আগেই দরজায় নক হয়। দরজা খুলতেই দেখা যায় রত্না এসেছে। সে এখানে নিজের পরিচয় দেয় যে 2-1 দিন আগে আহমেদ তার রুকিয়া করেছিল। এখন সে সম্পূর্ণরূপে সুস্থ, আর এই কারণে সে আহমেদকে ধন্যবাদ বলতে এসেছে। সে এখানে ধন্যবাদ স্বরূপ সিরির হাতে ওই টাকার বান্ডেলটা তুলে দেয়। সিরি যেহেতু অলরেডি টাকার ব্যাপার নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, তাই সে এখানে এতগুলো টাকা দেখে আর লোভ সামলাতে পারে না। সে রত্নার হাত থেকে ওই টাকাটা নিয়ে নেয়। রত্না তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় তার মুখে এক ক্রিপি স্মাইল আমরা দেখতে পাই। সেই সাথে দেখতে পাই সিরির মুখে খুশির হাসি। শয়তানের চালের কারণে যা খুব শীঘ্রই দুঃখে পরিণত হতে চলেছে। ওই দিন সকালে খাবার টেবিলে এত রকমারি খাবার দেখে অনেক বেশি খুশি হয়ে যায় নাইলা এবং ইয়াসমিন। আহমেদ সেখানে এসে যখন দেখতে পায় খাবারের টেবিল নামি দামি খাবারে সাজিয়ে রেখেছে, তখন সে একটু অবাক হয় আর এই ব্যাপারে জিজ্ঞাসা করে, যার প্রতি উত্তরে সিরি এখানে প্রচন্ড মিথ্যা কথা বলে।
সে জানায় তাদের দোকানের সব ওমরার কাপড় একদিনেই সেল ঠিক হয়ে গিয়েছে, অ্যাডভান্স টাকাও চলে এসেছে, যেটা দিয়ে সে এই খাবারের আয়োজন করেছে। ফলে আহমেদ এটা ভেবে খুশি হয় যে মহান আল্লাহ তাআলা শেষমেশ তাদের দিকে ফিরে তাকিয়েছে। সে এখানে সিরিকে বলে সে ওই প্রোভাইডারকে নিজে ধন্যবাদ জানাতে চায় তাদের এই দুঃসময়ে এত বড় ডিল দেওয়ার জন্য। তবে সিরি বলে সে নিজেই অনেক বেশি ধন্যবাদ জানিয়ে দিয়েছে, নতুন করে আর ধন্যবাদ জানানোর দরকার নেই। এছাড়া সে এত বেশি ইনকাম করেছে যে নাইলার ওই ফোনের টাকা, সেই সাথে ইয়াসমিনের স্কুলের সব ফিস তারা দিয়ে দিতে পারবে, তাই এসব নিয়ে আর চিন্তা করার কিছু নেই। যা শুনে আহমেদও এখানে নিশ্চিন্ত হয়ে যায়। ওই দিন সে মসজিদ পরিষ্কারের কাজ করছিল, এমন সময় তার কাছে আবারও রানীর বাবা আসে এবং তাকে দ্রুত তার সাথে তিমুরের বাসায় যেতে বলে। তিমুরের বাসার সামনে ছিল অ্যাম্বুলেন্স দাঁড়ানো। তারা ভেতরে ঢুকেই হতবাক হয়ে যায়। বাড়ির ভেতরে 3টা লাশ পড়ে আছে। তিমুরের লাশ এবং রত্নার লাশ তো ঝুলে আছে, রত্নার মায়ের লাশ পড়ে আছে সিঁড়ির উপর। আর এগুলো দেখে কোনো স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। পুরো পরিবারকে এইভাবে ধ্বংস হয়ে যেতে দেখে আহমেদের রুহ যেন কেঁপে ওঠে। তবে এটা তো শুধুমাত্র শুরু। আমরা দেখতে পাই স্কুলের দৃশ্য, যেখানে ক্লাস শেষে নাইলা সিন্তার নতুন ফোন তাকে হাতে তুলে দেয়। তবে এই ফোন পেয়ে খুশি হওয়ার বদলে সিন্তা এখানে উল্টে তাকেই কথা শোনাতে থাকে যে এই ফোন কেনার টাকা সে কোথায় পেল। সে কি এবার কাপড় বিক্রির সাথে সাথে নিজেকে বিক্রি করাও শুরু করেছে? এ কারণেই হয়তো বা ফারহানের আগ্রহ তার প্রতি এসেছে, কারণ তাকে ভোগ করা সহজ হবে। তাদের মনে তো এটাও ডাউট ছিল যে এই ফোন আদৌ আসল কিনা। নাইলা তাদের কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বের হতেই ফারহান তাকে ডাক দেয়। পরক্ষণেই আমরা দেখতে পাই নাইলা ফারহানের বাইকে করে বাড়িতে ফিরছে। ফারহান এখানে নাইলাকে জিজ্ঞাসা করে যে সে তার গার্লফ্রেন্ড হবে কিনা। নাইলা এই কথার কোনো উত্তর না দিলে ফারহান বলে নীরবতা সম্মতির লক্ষণ। আমরা বুঝতে পারি আহমেদের পরিবারের সকলের ঈমান আস্তে আস্তে নষ্ট হতে চলেছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ইয়াসমিন স্কুল থেকে ফিরে শুয়ে পড়েছিল। তখনই তার মা সিরি এসে তাকে মনে করিয়ে দেয় যে নামাজের রক্ত পার হয়ে যাচ্ছে, সে যেন আগে নামাজ আদায় করে নেয়। ইয়াসমিন তার মাকে হ্যাঁ বলার পরও সে একটু সময়ের জন্য ফোনটা বের করে। সাথে সাথে শয়তান তার কানের কাছে এসে বলে আসরের রক্ত যেতে অনেক টাইম বাকি আছে, এই সময়টুকু সে যেন ঘুমিয়ে নেয়। আর সত্যি ইয়াসমিন ঘুমিয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই এক ভয়ঙ্কর কণ্ঠের গর্জনের শব্দে তার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল বিছানার পায়ের কাছ থেকে এই আওয়াজ আসছে, কেউ যেন ভয়ানক কণ্ঠে তার নাম ধরে ডাকছিল। ইয়াসমিন ভয়ে ভয়ে পায়ের দিকে এগিয়ে যায়। দেখা যায় কোনো নোংরা সাদা কাপড় দিয়ে যেন কোনো লাশ ঢাকা রয়েছে। ইয়াসমিন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তবুও সে অনেক সাহস করে আস্তে আস্তে করে কাপড়টি সরাতে যায়। ঢেকে রাখা মানুষটি যেন গর্জন করছিল। তবে কাপড়টি সরাতেই দেখা যায় সেখানে তো কেউই নেই। ইয়াসমিন এই ঘটনায় বেশ ঘাবড়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। সে বিছানা থেকে নামতেই হঠাৎ করে জোরে জোরে কারোর পায়ের শব্দ শুনতে পায়। সে আশেপাশে খোঁজার চেষ্টা করছিল যে এই আওয়াজ কোথা থেকে আসছে। আচমকা এক ভয়ানক শয়তান তার পেছনে চলে আসে এবং তাকে নিচে ফেলে দিয়ে তার চুল ধরে টানতে আরম্ভ করে। সে চিৎকার করে তার মায়ের কাছে সাহায্য চাইছিল, তবে তার মা তো আশেপাশে কোথাও ছিল না। এইভাবেই ওই শয়তান তাকে টানতে টানতে নিয়ে আসে ড্রয়িং রুমে, আর এরপর ওই শয়তান গায়েব হয়ে যায়। এই ঘটনায় ইয়াসমিন আরো বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে ভয়ে ভয়ে আশপাশটা দেখছিল। তখনই আচমকা ওই শয়তান আবারও তার উপর আক্রমণ করে এবং তাকে টেবিলের উপর ফেলে তার গলা চেপে ধরে। সে ছটফট করতে থাকে এবং চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। আমরা দেখতে পাই সে আসলে টেবিলের উপর নয়, বরং সে তো তার বিছানায় শোয়া এবং তার উপর সত্যি ওই শয়তান রয়েছে, যে কিনা তার গলা চেপে রেখেছে। তবে তার মা সেখানে আসতেই ওই শয়তান গায়েব হয়ে যায়। সিরি কোনো মতেই ইয়াসমিনের হুঁশ ফেরায় এবং তাকে বুকে জড়িয়ে ধরে। মেয়ের এই অবস্থা দেখে সিরিও অনেক চিন্তিত হয়ে পড়েছিল। তাই তো ওই রাতে বাড়িতে ফেরা মাত্রই সে আহমেদকে এই ঘটনার ব্যাপারে খুলে বলে। সে দেখতে পায় আহমেদের মনও অলরেডি খারাপ। সে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে আহমেদ জানায় যে তিমুরের বাড়ি থেকে সে আসছে। তিমুর এবং তার পরিবারের লাশ উদ্ধার করা হয়েছে তাদের বাড়ি থেকে। 2 দিন আগে তারা মারা গিয়েছে। এই কথা শুনে হতবাক হয়ে যায় সিরি। তাহলে আজ সকালে রাতনা কিভাবে তার কাছে আসলো? সে তো আহমেদকে না বলে তার কাছ থেকে টাকাও রেখে দিয়েছে। ফলে সিরি এবার বেশ ভয় পেয়ে যায়। তবে সে আহমেদকে সাহস করে কোনো কিছু বলতে পারে না।
বরং আহমেদ যাওয়ার পর সে বসে বসে ভাবতে থাকে যে যদি রত্না সত্যিই মারা গিয়ে থাকে তাহলে আজ সকালে তাদের বাড়িতে কে এসেছিল। সে যখন এইসব চিন্তায় মগ্ন ছিল ওই সময় আমরা নাইলাকে দেখতে পাই, যে কিনা রুমে বসে কারোর জন্য অপেক্ষা করছিল। আমরা দেখতে পাই রাতের অন্ধকারে ফারহান এসেছিল তার জানালার কাছে। জানালায় নক করতেই নাইলা চলে যায় হিজাব নিতে। ঠিক তখনই এক শয়তানি কণ্ঠ শোনা যায়, যে কিনা নাইলাকে বলে ওঠে নিজের সৌন্দর্য দিয়ে ফারহানকে মুগ্ধ করতে। সাথে সাথে নাইলার কিছু একটা হয়ে যায়, তার দুই চোখ সাদা হয়ে যায়, অর্থাৎ তার উপর ওই শয়তান জিনের প্রভাব অলরেডি পড়তে আরম্ভ করেছিল। যে মেয়ে কখনো হিজাব ছাড়া কোথাও যায় না সে আজ শর্ট কাপড় পরে ফারহানের সামনে যায় এবং ফারহানও তার এই নতুন লুক দেখে ভীষণ খুশি হয়ে তাকে কোলে করে জানালা দিয়ে নামিয়ে নেয়। শয়তান এটা দেখে ভীষণ খুশি হচ্ছিল। আমরা দেখতে পাই ফারহান নাইলাকে নিয়ে গিয়েছিল একটা হোটেলে, যে ব্যাপারটা একদমই ভালো ছিল না। পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় ইয়াসমিন বারবার নাইলাকে ডাকতে থাকে, তবে নাইলার কোনো সাড়া শব্দ না পেয়ে সে একাই স্কুলের জন্য বেরিয়ে পড়ে। ওই সময় আমরা নাইলাকে দেখতে পাই, যার চোখ আবারও সাদা হয়ে গিয়েছিল। সে তখনও পর্যন্ত ওই জিনের আসরে। সে নিজের স্কুল ড্রেসের দিকে তাকায়, সেই সাথে তাকায় একটা কাইচির দিকে, আর এরপর ভয়ানকভাবে কাইচিটি হাতে তুলে নেয়। আমরা বুঝতে পারি এই কাইচি দিয়ে সে নিজের স্কুল ড্রেস ছোট করতে চলেছে। এমনকি সে তো হিজাবও পরে না, সে অনেক শর্ট করে নিজের স্কার্ট কেটে নেয়, আর এরপর এই কাপড় পরে চলে যায় স্কুলে। তার এই নতুন রূপ দেখে সকলে হতবাক হয়ে যায়। সে ফারহানের কাছে যায় এবং বলে গত রাতটা অনেক বেশি মজার ছিল। এই কথা বলে সে বিহায়ের মতো ভেতরে ঢুকে যায়। টিচারও তাকে এই অবস্থায় দেখে, আর এরপর সে সরাসরি চলে যায় সিনতার কাছে। সিনতা এবং তার বান্ধবীদেরকে সে গিয়ে বলে যে সে অনেক সুন্দরী এবং এখন ফারহান তার বয়ফ্রেন্ড, তাই তারা যেন তার পথের কাটা হয়ে না দাঁড়ায়। এই কথা বলে সে যখন সেখান থেকে চলে আসছিল তখন তাদের মধ্য থেকে একটা মেয়ে তাকে বাজে গালি দেয়, যা শুনে সে ওই মেয়েটিকে একটা থাপ্পড় মারে, আর এরপর সেও তাকে গালি দেয়। তার এই আচার ব্যবহার দেখে সকলে হতবাক হয়ে গিয়েছিল। তবে আসল অবাক তো নাইলা হয় যখন সে বাড়িতে ফেরে এবং নিজের ব্যাগের ভেতরে সাসপেনশন লেটার দেখতে পায়, অর্থাৎ তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। অথচ তার কিছু মনেই নেই যে সে এমন কি করেছে যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। সে নিজের স্কুল ড্রেস দেখেও হতবাক হয়ে যায়, এত শর্ট কি করে হলো। অর্থাৎ তার কোনো ধারণাই ছিল না যে আজ কি কি ঘটেছে, অথবা কাল রাতেও বা কি ঘটেছিল। এরই মাঝে হঠাৎ করে এক ভয়ানক কণ্ঠের ডাক শোনা যায়, যে কিনা নাইলাকে ডাকছিল। সাথে সাথে নাইলার চোখ আবারও সাদা হয়ে যায়। এর মানে সে আবারও শয়তানের বশে চলে আসে। তখন ওই শয়তান তার কানের কাছে বলে তার বোনকে গিয়ে ঘুম থেকে ওঠাতে। ইয়াসমিন তখন ঘুমিয়েছিল। নাইলা নামাজের পোশাক পরে রেডি হয়ে তার কাছে যায় এবং তাকে ঘুম থেকে উঠিয়ে নেয় নামাজ পড়ার জন্য। ইয়াসমিনও কোনো কিছু না ভেবে বড় বোনের কথা মতো নামাজের জন্য তৈরি হয়ে যায়, আর এরপর বড় বোনের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে। সেজদায় যাওয়ার পর হঠাৎই দেখা যায় নাইলা উল্টো হয়ে নামাজ পড়ছে, অর্থাৎ ইয়াসমিনের সামনেই নাইলা সেজদা থেকে ওঠে, যেখানে তার দুই চোখ সম্পূর্ণরূপে সাদা ছিল এবং মুখে ছিল এক ভয়ানক শয়তানি হাসি। নামাজের মাঝে বড় বোনের এরকম রূপ দেখে ইয়াসমিন চোখ বন্ধ করে দোয়া পড়তে আরম্ভ করে। সাথে সাথে শাহাদাত আঙুলটা মুচড়ে দেয় নাইলা। ব্যথার যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করে ওঠে ইয়াসমিন, যে চিৎকারের আওয়াজ শুনে আহমেদ এবং সিরি তার কাছে দৌড়ে আসে। তাকে যখন চিৎকারের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে তার বড় বোন তার আঙুল মুচড়ে দিয়েছে। তবে তখনই নাইলা একদম স্বাভাবিকভাবে তাদের দিকে ফিরে বলে সে তো নামাজ আদায় করছিল, ফলে তার বাবা মাও কিছুই বুঝতে পারে না। ইয়াসমিনের আঙুল সত্যিই আহত হয়েছিল, যে কারণে সে নাইলাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। এদিকে নাইলা তার সামনেই বসেছিল। আহমেদ চেষ্টা করছিল রুকিয়ার মাধ্যমে এটা বোঝার চেষ্টা করার যে বাড়িতে অশরীরী কোনো কিছু আছে কিনা, তবে সে এরকম কোনো কিছুই অনুভব করতে পারছিল না, যে কারণে এবার সে ঠিক করে যে সে ইয়াসমিনের উপর রুকিয়া করবে। যেহেতু সে এই জিনিসটা অনুভব করতে পেরেছে তাই ছোট্ট একটা দোয়ার মাধ্যমে সে ইয়াসমিনকে যোগ্য করে তুলবে, যাতে করে সে ওই শয়তানকে দেখতে পারে এবং সে কোথায় আছে এটাও তাদেরকে জানাতে পারে। ব্যাপারটা নাইলার ভালো লাগে না, তাই স্পষ্ট তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। এদিকে ইয়াসমিন বেশ ভয় পাচ্ছিল, তবুও বাবার উপর ভরসা রেখে সে এই রুকিয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।
আর এরপর আহমেদ তার কপালে হাত রেখে দোয়া পড়তে থাকে। এক পর্যায়ে হাত সরিয়ে নিতেই চোখ মেলতেই ইয়াসমিন দেখতে পায় চারিদিক কিছুটা অন্ধকার হয়ে এসেছে। সামনে বসে আছে নাইলা। হঠাৎই নাইলার মধ্যকার ভয়ানক জিনির রূপ তার সামনে চলে আসে এবং সে চিৎকার করে আঙুলের ইশারা করতে থাকে নাইলার দিকে, যেটা দেখে আহমেদ এবং সিরি হতবাক হয়ে যায়। আহমেদ দ্রুত রুকিয়া বন্ধ করে দেয় এবং নাইলাকে বলে ইয়াসমিনের জন্য পানি নিয়ে আসতে। সে পানি আনতে যায়। এদিকে আহমেদ ইয়াসমিনকে বোঝাতে থাকে যে নাইলা তো তার বোন, এটা সম্ভবই না যে নাইলার মধ্যে কোনো রকম জিন বা শয়তান প্রবেশ করেছে। সে তো নামাজও আদায় করছে, কিন্তু ইয়াসমিনের মতে সে ঠিকই দেখেছে এবং সে ঠিকই বলছে নাইলার ভেতরেই রয়েছে ওই শয়তান জিন। তবে আহমেদ এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এদিকে আমরা দেখতে পাই নাইলার মুখে এক ভয়ানক হাসি। পরদিন সকালে নাইলা স্কুলের জন্য তৈরি হয় ঠিকই, তবে তাকে তো সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, যে ব্যাপারটা সে এখনো পর্যন্ত বাড়ির কাউকেই জানায়নি। তাই সে বাহানা করে ইয়াসমিনকে একাকেই স্কুলে যেতে বলে। সে বাড়ির ভেতরে গিয়ে পোশাক পরিবর্তন করে নেয়। তার নোট থেকে আমরা বুঝতে পারি যে এই মাসে তার মেনস্ট্রুয়েটিং সাইকেল আসেনি। এর উপর আবার সময়ের সাথে সাথে বিভিন্ন রকম সিনড্রোমও দেখা দিচ্ছিল, যে সিনড্রোমগুলো দেখে সে টেস্ট করে এবং জানতে পারে যে সে প্রেগনেন্ট। তবে নাইলা বুঝতেই পারছিল না যে সে প্রেগনেন্ট কিভাবে হলো। তার তো ফারহানের সাথে কাটানো ওই সকল মুহূর্তের কথা মনেই নেই, কারণ ওই সময় তার শরীরে ছিল ওই জিন, যে কারণে সে কোনো কিছুই বুঝতে পারছিল না। বরং তার এখন এক কোণে বসে কাঁদা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে স্কুলের সামনে গিয়ে প্রতিদিন সময় কাটাতো, যাতে করে বাড়ির কেউ না বুঝতে পারে যে সে স্কুলে যাচ্ছে না। বেশিরভাগ সময় সে ঘরের ভেতরেই থাকতো। বাবা মায়ের সাথেও খুব একটা সময় কাটাতো না। তার বাবা তার চোখ মুখ দেখেই বুঝতে পারে যে সে অনেকটা অসুস্থ। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে নাইলা বলে যে সে তার মেডিসিন নিচ্ছে, সুস্থ হয়ে যাবে। ওই সময় আবার ইয়াসমিন স্কুলের জন্য রেডি হয়ে বের হতে চলেছিল। তখন আহমেদ তাকে বলে যে সে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছে ইয়াসমিন ঠিকভাবে নামাজ আদায় করছে না। ইয়াসমিন বলে তার ভয় লাগছে, নামাজে দাঁড়ালে আবারও যদি ওই জিন তাকে ডিস্টার্ব করে। তখন আহমেদ তাকে বোঝায় যে নামাজে থাকাকালীন মহান আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে রক্ষা করে, তাই তার অবশ্যই প্রত্যেক ওক্তে নামাজ আদায় করা উচিত। ইয়াসমিন তার কথা শুনে চলবে বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই আহমেদ লক্ষ্য করে সিরিজ যেন নিজের মেয়েদের প্রতি কোনো রকম মনোযোগ নেই। এই ব্যাপারে কথা বলতে গেলে সিরি উল্টে রেগে যায় এবং বলে এখন তাদের নিজেদের দায়িত্ব নিজেদের উপর, তাই তারা যদি নামাজ ঠিকমতোভাবে না আদায় করে তাহলে শুধুমাত্র তাদেরই পাপ হবে। আহমেদ এখানে তার স্ত্রীর ভুল ধারণা ঠিক করার চেষ্টা করে। সিরি যদিও এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না, সে যেন উদাসীন হয়ে গিয়েছিল। এরই মাঝে গ্রামের একজন লোক আসে তার মেয়েকে জিনে আসর করেছে এই কারণে আহমেদকে ডাকতে। আহমেদ তার সাথে তার বাড়িতে যায় এবং তার মেয়ের উপর রুকিয়া করতে আরম্ভ করে। তবে তার পড়া কোনো দোয়াই যেন ওই মেয়ের উপর কোনো রকম প্রভাব ফেলছিল না। তখন ওই জিন তাকে বলে ওঠে তার ঈমান দুর্বল হয়ে গিয়েছে, রুকিয়া করার মতো শক্তিশালী এখন আর সে নেই। এই কথা বলে জিনটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যা দেখে আহমেদ হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার পাওয়ার সত্যিই কাজ করছে না। সে বুঝতেই পারছিল না যে সে কি এমন ভুল করেছে যার জন্য তার ঈমান দুর্বল হয়ে পড়েছে। সে মসজিদে বসে এসব নিয়ে ভাবছিল, এমন সময় একজন লোক তার জন্য খাবার নিয়ে আসে। লোকটি এখানে হালাল ইনকাম দিয়ে তার জন্য খাবার নিয়ে এসেছিল, যেটা শোনার পর আহমেদ অনেক খুশি হয়ে যায়। সে বলে সে হারাম খাওয়া নিয়ে অনেক ভয় পায়, কেননা মাংসের যে অংশটুকু ওই খাবার থেকে গঠিত হবে সেটা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তার একমাত্র স্থান হবে জাহান্নামের আগুন। সেই সাথে হারাম ইনকামের খাবার খেলে মানুষের দোয়াও কবুল হবে না। এইটুকু বলতে বলতেই আহমেদ যেন চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে তার দোয়া কেন কবুল হচ্ছে না। এরই মাঝে সেখানে একজন লোক চলে আসে। এই লোকটি ছিল সেই লোক যার কথা বলে সিরি মিথ্যা বলেছিল, অর্থাৎ যে লোকটি তার দোকান থেকে অনেক জিনিসপত্র কিনেছে বলে সিরি দাবি করেছিল, সেই লোকটি এখানে এসেছিল। যার সাথে কথা বলা মাত্রই আহমেদ বুঝতে পারে সিরি মিথ্যা বলেছিল, যে কারণে সে রেগে মেগে বাসায় চলে যায়। সরাসরি গিয়ে সে সিরিকে প্রশ্ন করতে থাকে যে সে ওই টাকা কোথায় পেয়েছিল, সে কেন মিথ্যা বলেছে, এতগুলো টাকা তাকে কে দিয়েছে। সে যখন সিরির সাথে চিৎকার চেঁচামেচি করছিল তখনই সেখানে চলে আসে ইয়াসমিন, আর এরই মাঝে নাইলাও অসুস্থ হয়ে পড়ে, সে অজ্ঞান হয়ে যায়। তারা সকলে মিলে কোনো মতে নাইলাকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়।
সে তখনও পর্যন্ত অজ্ঞান ছিল। আহমেদ সিরিকে বাইরে ডেকে আনে এবং তার কাছে সকল প্রশ্নের উত্তর চায়। তখন সিরি একেবারেই ভেঙে পড়ে। সে কাঁদতে আরম্ভ করে এবং সব দোষ স্বীকার করে নেয় যে সে আহমেদকে মিথ্যা বলেছিল। ওই টাকা তাকে ওই লোক দেয়নি, বরং তাকে তো রাতনা এসে দিয়েছিল, যে টাকা নেওয়া তার উচিত হয়নি। একথা বলে সে মাফ চাইতে থাকে আহমেদের কাছে। আহমেদ বুঝতে পারে যে তার স্ত্রী ভুল করে ফেলেছে, আর যেহেতু এখন সে অনুতপ্ত তাই আহমেদ তাকে মাফ করে দেয়। সে তখন ইয়াসমিনকে তাদের দিকে খেয়াল রাখতে বলে এবং সিরিকে বলে 2 মেয়ের দিকে খেয়াল রাখতে। আহমেদ আসন্ন বিপদের ব্যাপারে ধারণা করতে পারছিল, তাই সে তখনই বেরিয়ে পড়ে কোনো সমাধানের আশায়। এরই মাঝে নাইলার জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান ফিরতেই কাঁদতে আরম্ভ করে এবং সিরির সামনে কাঁদতে কাঁদতে স্বীকার করে নেয় যে সে প্রেগনেন্ট। যা শুনে সিরির কিছুই বলার থাকে না, কেননা সে নিজেও তো অনেক বড় একটা ভুল করে ফেলেছিল। এই মুহূর্তে সে আহমেদের পথই বেছে নেয়। সে নাইলাকে ক্ষমা করে দেয়, সেই সাথে তার 2 মেয়ের কাছেই মাফ চাইতে থাকে, কেননা তাদের এই বিপথে যাওয়ার কারণ তো সে নিজেই ছিল। অন্যদিকে আহমেদ গিয়ে পৌঁছেছিল রানীদের বাড়িতে, কারণ সে জানতে চাইছিল রাতনা এবং তার পরিবারের ব্যাপারে, যাদের টাকার খাবার তারা গ্রহণ করেছে। তবে বারবার ডাকার পরও রানীর বাবা দরজা খোলে না। তখন দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই আহমেদ চমকে ওঠে। ভেতরে পড়েছিল রানী এবং তার পুরো পরিবারের লাশ। রক্তে পুরো জায়গাটা যেন ছেয়েছিল। আহমেদ বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই রানীর বাবা তাকে ডাকতে আরম্ভ করে। সে তখনও বেঁচে ছিল। আর এখানেই খোলে আসল রহস্য। এখানে রানীর বাবা আহমেদকে সবটা খুলে বলে। তার কথা থেকে আমরা জানতে পারি যে রানীর বাবা অনেক আগে থেকেই জানতো তিমুর এবং তার পুরো পরিবার শয়তানের পূজা করত। শয়তানের সাথে একটা ডিলের মাধ্যমেই তাদের সকল সম্পদ এসেছিল, আর ওই ডিল অনুযায়ী তাদের মেয়ে রত্নার 18 বছর হওয়া মাত্রই তাকে শয়তানকে দিয়ে দিতে হবে। কিন্তু এটা তিমুর কিছুতেই করতে পারেনি। যেহেতু রানীর বাবা সকল সিক্রেট জেনে গিয়েছিল, তাই তিমুর তাকে প্রতিনিয়তই টাকা দিত, যে টাকা গ্রহণের ফলে রানীও ওই শয়তানের বশে চলে আসে। অর্থাৎ ওই অর্থই ছিল অভিশপ্ত, যার কারণে আজ রানী এবং তার পরিবারের এই অবস্থা। সকলে মারা গিয়েছিল। এমনকি এখানে কথা বলতে বলতে রানীর বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আহমেদ তার জন্য দোয়া পড়ছিল। এমন সময় পেছন থেকে রানীর ভেতরে থাকা ওই শয়তান কথা বলে ওঠে। সে বলতে থাকে এবার পালা আহমেদ এবং তার পরিবারের, কেননা তার স্ত্রী সিরিও তো ওই টাকা নিয়েছে, যে কারণে তাদের পরিবারেও এখন ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর অভিশাপ। একথা বলতে বলতে রানীর ভেতরে থাকা ওই শয়তান জিন আহমেদের উপর আক্রমণ করতে যায়। আহমেদ কোনো মতে তাকে ধরে ফেলে এবং তার উপর রুকিয়া পারফর্ম করতে আরম্ভ করে। যদিও প্রথম দিকে রুকিয়ায় কাজ করছিল না, ওই শয়তানও তাকে এই নিয়ে উস্কাচ্ছিল। তবে পরবর্তীতে আহমেদের দৃঢ় বিশ্বাসে রুকিয়ায় কাজ হয়। রানীর ভেতর থেকে ওই শয়তান জিন বেরিয়ে যায় এবং তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। আহমেদ নিজের পরিবারের বিপদ বুঝতে পেরে তখনই রওনা দেয়। দৃশ্য চলে যায় তাদের বাড়িতে, যেখানে ইয়াসমিন নাইলাকে সামলাচ্ছিল। এদিকে সিরি মন খারাপ করে বসেছিল ডাইনিং রুমে। এরই মাঝে হঠাৎ করে সে ফিসফিসানির আওয়াজ শুনতে পায়, যেখানে কেউ একজন বলে ওঠে এই সব কিছু তার জন্য হয়েছে, সেই এই সব কিছুর জন্য দায়ী। তবে পেছনে তো কেউই ছিল না। এরই মাঝে আচমকা ওই শয়তান তার সামনে চলে আসে, যে কিনা চিৎকার করে সিরিকে মুনাফিক বলে ডাক দেয়। এই শব্দ ভেতর থেকে নাইলা এবং ইয়াসমিনও শুনতে পায়। এই কারণেই তারা চিন্তিত হয়ে রুম থেকে বেরিয়ে আসে। তখনই তারা দেখতে পায় সিরি জোরে জোরে টেবিলের উপর নিজের হাত দিয়ে আঘাত করছে। তারা পেছন থেকে সিরিকে ডাক দিলে সিরি তাদের দিকে ভয়ানকভাবে ঘুরে তাকায় এবং বলে ওঠে আজকে তাদের মৃত্যুর দিন। যা শুনে নাইলা এবং ইয়াসমিন এত বেশি ঘাবড়ে যায় যে তারা তখনই পালিয়ে যেতে চায়। তবে তাদের মুখের উপরই দরজা বন্ধ হয়ে যায়। ইয়াসমিন চেষ্টা করেও দরজা খুলতে পারছিল না। এদিকে নাইলার ব্লিডিং হতে শুরু হয়েছিল, অর্থাৎ হয়তোবা তার পেটের বাচ্চাটাই প্রথম শিকার হলো এই শয়তানের। মেন দরজার চেষ্টা করেও তারা খুলতে পারে না। অন্যদিকে দরজাটিও বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা এখানে তাদের মায়ের সাথে আটকে পড়েছিল, যে কিনা পুরোপুরিভাবে ওই শয়তানের বশীভূত। নাইলা এখানে সিরিকে মা বলে ডাকলে সিরি বলে তার মতো কলঙ্কিনী তাকে মা বলার যোগ্য না। একথা বলে সে ছুরি নিয়ে হামলা করতেই যাবে, এমন সময় নাইলা একটা চেয়ার ছুঁড়ে মারে, যার ফলে সে সেখানে পড়ে যায়। তবে পরক্ষণেই সে আবারও উঠে দাঁড়ায় এবং ছুরি হাতে হামলে পড়ে নাইলার উপর। ইয়াসমিন দৌড়ে গিয়ে চেষ্টা করে দরজা খোলার,
তখনই তার সামনে খুবই নৃশংসভাবে সিরি নিজের হাতেই নিজের বড় মেয়েকে হত্যা করে। আর এই দৃশ্য দেখে ইয়াসমিন তো ভীষণভাবে ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে সূরা পড়তে আরম্ভ করে। যা শুনে এবার নাইলাকে মারার পর সিরি হামলা করে ইয়াসমিনের উপর। তবে সে ইয়াসমিনকে পুরোপুরিভাবে খুন করে না, বরং সে বলে তাকে তার লাগবে। এরই মাঝে আহমেদ সেখানে পৌঁছে যায়। এই সুযোগেই ইয়াসমিন সিরিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আহমেদ তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং নিজের বড় মেয়ের লাশ দেখে প্রথমে দৌড়ে চলে যায় তার কাছে। নিজেদের ভুলের কারণে সন্তানের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না আহমেদ। তবুও নিজেকে শক্ত করে সে নাইলার জন্য দোয়া পড়ে। আর এরপর সে ইয়াসমিনের কাছে আসে, যার বুকের ভেতরে তখনও ওই সিজার ঢোকানো ছিল। সে এখানে আহমেদকে বলতে থাকে ওই শয়তান এই অবস্থা করেছে। এরই মাঝে সিরির ভেতরে থাকা ওই শয়তান জেগে ওঠে, যা দেখে আহমেদ এবার আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে ওই সিজার নিয়ে সরাসরি গিয়ে হামলে পড়ে সিরির উপর এবং একের পর এক আঘাতে সে সিরিকে সেখানেই শেষ করে দেয়। চিৎকার করে ইয়াসমিন তাকে বলতে থাকে যে এটা তার মা। তবে যতক্ষণে আহমেদের হুঁশ ফেরে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার হাতে খুন হয়েছিল তার নিজেরই স্ত্রী, যাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল আহমেদ। আর পূর্বের এই ঘটনা থেকেই আমরা বুঝতে পারি যে কেন বর্তমানে আহমেদ জেলে ছিল। আমরা জানতে পারি এই খুনের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, যার শাস্তি সে এখনও ভোগ করছিল জেলে থেকে। তার সাথে দেখা করতে এসেছিল ইয়াসমিন। ইয়াসমিনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আহমেদ। ইয়াসমিন এখন কলেজে উঠে গিয়েছে। আজ তার কলেজের প্রথম দিন ছিল। আহমেদ তাকে এইভাবে একা করে দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চায়। ইয়াসমিন বলে যে সে তো নিজেও ভুল করেছে। সেও তো আল্লাহ দেওয়া নিয়ামতে সন্তুষ্ট ছিল না। তার মনেও তো বাকিদের মতোই আক্ষেপ ছিল, অথচ ওই সময় তার কাছে সবকিছু ছিল। এখন তাদের কাছে কিছুই নেই। এই কথা বলেই তারা বাবা মেয়ে কাঁদতে আরম্ভ করে। তারা দুজন পুরোপুরিভাবে একা হয়ে গিয়েছিল। এমনকি আগের মতো আহমেদ ইয়াসমিনের মাথার উপর ছায়া হয়েও থাকতে পারছিল না। আর এই ব্যাপারটার আফসোস তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। এখন দেখা করার সময় শেষ হয়ে যায়। আহমেদ চলে যাচ্ছিল, এমন সময় আচমকা পেছন থেকে এক ভয়ানক কণ্ঠ তার নাম ধরে ডাকে। দেখা যায় ইয়াসমিনের ভেতরে ওই শয়তান জিন এখনো রয়েছে, যে কিনা আহমেদকে প্রশ্ন করে এইভাবে হেরে গিয়ে এবং ধ্বংস হয়ে তার কেমন লাগছে। তবে আহমেদ কোনো রকম উত্তর না দিয়ে বরং দোয়া পড়তে পড়তে সেখান থেকে ভেতরে চলে যায়। আমরা বুঝতে পারি এই অভিশাপ তাদের মৃত্যুর আগ পর্যন্ত পিছু ছাড়বে না। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।